নমস্কার সুধী দর্শকবৃন্দ, আবারও চলে এসেছি সঙ্গে ডাক্তারবাবুকে নিয়ে। সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানে আপনাদের জন্য। আশা করি আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন, শুনছেন, আশা করি ভবিষ্যতে কাজেও লাগবে, সেই আশা নিয়ে আজকেও এসেছি। আপনারা জানেন আমরা প্রত্যেকে একটা বয়স অতিক্রম করে এসেছি। আজকে সেই রকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনায় ঢুকবো। বয়স সন্ধিকালীন যে সমস্যা আমরা অতিক্রম করে এসেছি বললাম, কারণ আমরা যারা দেখছি বা সাধারণত এপারে যারা আছি ওপারে যারা রয়েছেন, এই বয়সটা আমরা পেরিয়ে এসেছি। এই বয়স সংক্রান্ত কিছু সমস্যা, তার প্রতিকার কিভাবে সেগুলো সম্ভব, এই সংক্রান্ত কিছু আলোচনায় আজকে আমরা এখানে যুক্ত হব। আজকে আপনাদের জন্য যে ডাক্তারবাবুকে আমরা সঙ্গে এনেছি, পরিচয় করে দিই। তিনি হচ্ছেন ডাক্তার অর্পিতা পাল চৌধুরী। এই সমস্যাগুলো যেহেতু কম বয়সের একটা সমস্যা, মূলত একটা শিশু যখন তার শৈশব কৈশোর স্তর পেরিয়ে যখন যৌবনে সদ্য প্রবেশ করে, সেই সময় তো মূলত এই সমস্যাগুলো হয়। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা এগুলো হয়তো বলতে পারছে না, একটা লজ্জা কাজ করে। এর ফলে কি হতে পারে, কিভাবে সেগুলোকে কাটিয়ে ওঠা যায়, আসলে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে সেগুলো শুনে নিই। যদিও ডাক্তার বাবু বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না। দেখতে পাচ্ছেন আপনারা সামনে লেডি ডাক্তার বসে রয়েছেন, একজন মহাশয় বলা ভালো। এবার শুরু করা যাক আলোচনা। শুরুটা তো বললাম যে কি নিয়ে আমাদের আলোচনা, মানে যখন এই স্তরটা আসে আর কি, এটা প্রকৃতপক্ষে বয়সের দিক থেকে কোন সময়টা? বয়সের দিক থেকে সময়টা হচ্ছে 10 বছর থেকে 19 বছর। 10 বছর থেকে 19 বছর এই সময়কালটাকে আমরা বয়স সন্ধিকাল ধরছি। আচ্ছা। সন্ধি মানে একটার সঙ্গে একটা যোগ, কার সঙ্গে কার যোগ? শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হওয়ার যোগ। তো একটা শিশু তার শৈশবকাল পেরোচ্ছিল কিভাবে না, খেলে হেসে বা মায়ের আদরে একরকম ভাবে তার জীবনটা কাটছিল। হঠাৎ করে তার যখনই 10 বছর পার হতে যাচ্ছে, এবার সেটা ইদানিংকালে কিছুটা আগে পরেও হয় কারো কারো ক্ষেত্রে, তো তখন হঠাৎ করে তার মধ্যে আগের মতন যেন জীবনটা আর নেই। আচ্ছা। কেন নেই? কিছু বাড়িতে বিধিনিষেধ থাকতে পারে, তার নিজের কিছু শারীরিক সমস্যা, কিছু মানসিক সমস্যা, নানা রকম কাজকর্ম মিলিয়ে দেখা যাচ্ছে যে তার মধ্যে কিছু পরিবর্তন আসছে। পরিবর্তনটা শুরু হয়ে যা বললাম 10 থেকে 19টাকে আমরা বয়স সন্ধি ধরছি। কোনো কোনো ক্ষেত্রে সেটা হয়তো 9 বছরেও হতে পারে, কারণ একটু লেট পিউবার্টি, সামাজিক বা ভৌগোলিক বিভিন্ন কারণে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, হরমোনাল কারণেও এটা হতে পারে। তো মূলত আমাদের আজকে আমাদের আলোচনার টার্গেট এজ গ্রুপ হচ্ছে 10 থেকে 19। এটা কি উভয়ের ক্ষেত্রে, মানে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বয়সটা একই থাকছে? আচ্ছা আচ্ছা। এটা যখন শুরু হয় একটা সমস্যা তো তৈরি হয়, যেহেতু অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, যেটা বলবো কিনা, বলাটা ঠিক হবে কিনা। আবার কেউ হয়তো প্রকাশ করে বন্ধুদের মধ্যে, একটু বয়স্ক যারা অভিভাবক যারা, তাদেরকে হয়তো এড়িয়ে চলে। এবার এইটা থেকে কি ধরনের সমস্যা, যদি মনের মধ্যে এরকম একটা চাপ তৈরি হয় আর কি, যে আমি এটা বলবো না, রেখে দিই বা বলাটা ঠিক নয়, এগুলো কি মানসিক সমস্যায় থেকে যায়, না এটাকে চেপে রাখতে রাখতে একসময় এটা আবার শারীরিক কোনো সমস্যাতেও পৌঁছে যায়? প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমি এটাকে প্রথমেই আগে সমস্যা বলে ধরবো। আচ্ছা, ঠিক আছে, আমি এটাকে পরিবর্তন বলি। ঠিক আছে, মানসিক সমস্যা না বলে শারীরিক এবং মানসিক পরিবর্তন। পরিবর্তন দিয়ে সবসময় সমস্যা ডেকে আনবে এমনটা কিন্তু নয়। আচ্ছা। পরিবর্তন ইতিবাচক হতে পারে, যেটা আমার ক্ষেত্রে একটা ভালো প্রভাব ফেলবে। আবার যদি সেটা নেতিবাচক বা নেগেটিভ হয়, তখন আমার ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলবে। পরিবর্তনটাকে যদি কেউ ঠিকভাবে গ্রহণ করতে পারে, তাহলে তো কোনো সমস্যাই আসবে না। সমস্যা তখনই তৈরি হবে যখন সে পরিবর্তনটা সম্পর্কে ওয়াকিবহাল নয়। এবার শারীরিক ক্ষেত্রে যেমন ছেলে মেয়ে শারীরিক গঠনগত পরিবর্তন আসবে, এবং কিছু কিছু হরমোনাল চেঞ্জেসের জন্য মেয়েদের মধ্যে এই সময়টাতে পিরিয়ডস, মেনস্ট্রুয়েশন পিরিয়ড শুরু হচ্ছে। এবার এগুলো নিয়ে তো একটা ভয়, ভীতি, লজ্জা একটা থেকেই যায়। আজকাল অতটা নয়, অনেক ক্ষেত্রেই বাবা মা অনেকটা আপডেটেড হওয়ার জন্য হয়তো অনেক ক্ষেত্রে মায়েরা মেয়েদের সঙ্গে আলোচনা করছে বা করছে, তার জন্য হয়তো সেই ভয়ভীতিটা সেই পর্যায়ে নেই যতটা আগে ছিল। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে শারীরিক সমস্যাগুলোর থেকেও মানসিক কিছু চাপ। কেন চাপ? এই সময়টাতে একটা ভেবে দেখুন, বাড়িতে হয়তো কেউ লোকজন এলো বা গেস্ট রয়েছে, কথাবার্তা হচ্ছে, তখন একটি ছেলেকে বা মেয়েকে বলা হলো যে তুমি ছোট, তুমি এটার মধ্যে থেকো না। আমি তাকে কিন্তু মানে ডেজিগনেটেড করে দিলাম ছোট বলে। আবার
সে হয়তো বইপত্র গুছিয়ে রাখলো না, বা কোনো একটা জিনিস খুব মানে খেয়ে দিয়ে উঠে গেল, এত বড় হয়েছে এখন এই কাজটা করতে পারছো না, আবার আমিই তাকে বলে দিলাম তুমি বড়। এই আইডেন্টিটি ক্রাইসিস, দ্বন্দ্ব তৈরি হলো, দ্বন্দ্ব আমরাই কিন্তু তৈরি করে দিচ্ছি। এই বয়সে ও নিজেই বুঝতে পারে না যে আমি ছোট না আমি বড়। এইরকম ছোট ছোট জিনিস নিয়ে ওদের মধ্যে বিভিন্ন রকম মানুষের এই সময়টা তো জীবনের একটা গুরুত্বপূর্ণ সময়, মানে এরপরে যখন সে যৌবনে প্রবেশ করছে তারপর তার পড়াশোনা নিয়ে একটা ভাবনা চিন্তার অবকাশের একটা পর্যায়ে থাকে, সেখান থেকে কোন পথটা সে বেছে নেবে। এবার যখন এই মানসিক সমস্যাটা চেপে বসতে থাকে তখন তো এগুলোর উপরে একটা প্রভাব পড়তে পারে, তো এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি? এই সময়টা গুরুত্বপূর্ণ তো 100 বার, কারণ জীবনের দুটো বড় পরীক্ষা, বা প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক বা ইংলিশ মিডিয়াম বোর্ডে যারা পড়ছে, সিবিএসই বা আইসিএসসি বোর্ডে, তাদেরও ক্লাস 10 এর এক্সামটা হচ্ছে এই সময় 16 বছর। তারপরে জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পরীক্ষা 18 বছরে উচ্চ মাধ্যমিক। সেখান থেকে কিন্তু আমার পুরো মাইলস্টোন আমার তৈরি হয়ে যাচ্ছে যে আমি কি করব, আমি আর্টস পড়বো, সায়েন্স পড়বো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার, পুরোটা তো গুরুত্বপূর্ণ তো 100 বার। তো এই জায়গায় দাঁড়িয়ে যদি মানসিক চাপ তার মধ্যে থেকে যায়, সেখান থেকে যদি সে বেরোতে না পারে, খুব স্বাভাবিকভাবেই তার পড়াশোনার উপর একটা প্রভাব ফেলবে, যেটা তার কেরিয়ারেও পরবর্তীতে প্রভাব ফেলবে, তার সঙ্গে সঙ্গে তার সামাজিক জীবনেও প্রভাব ফেলবে। কারণ পারস্পরিক সম্পর্কগুলো, ওই যে হলো যে কোনো বন্ধু কিছু একটা বললো যে তুই এটা ভালো বুঝবি না, বা ওই যে মা বা বাবা বললো যে তুমি ছোটোর মতন থাকো, এগুলো কিন্তু ওর উপর একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি করছে। মানে ওর কনফিডেন্স লেভেল কিন্তু ক্রমশ কমছে। তাহলে কি আমি সত্যিই কিছু পারি না? এটা কিন্তু একটা ভীষণ রকম সমস্যা। আচ্ছা, কথা প্রসঙ্গে যেটা বললেন যে এখনকার দিনের মা বাবারা আগের থেকে অনেক বেশি সচেতন এই সমস্ত বিষয়, এবং সত্যি সত্যি আমরা প্রভাবগুলো দেখতে পাই আর কি, গল্পে বলুন, সিনেমায় বলুন, সিরিয়ালে বলুন, টিভি বিভিন্ন বিজ্ঞাপনে বলুন, এগুলো দেখা যায়। এর ফলে না হয় মেয়েদের সমস্যাটা অনেকটা মিটল, বা তাদের একটা আলোচনার সুযোগ থাকে মায়েদের সঙ্গে, কিন্তু ছেলেদের ব্যাপারটা অন্যরকম। ছেলেরা এই সময় না মায়ের কাছে ফ্রি হতে পারে না বাবার কাছে, এবার ওদের একমাত্র জানালা হয়ে থাকে হয়তো এই সময় কিছু বন্ধু বান্ধব, এবার অনেকে থাকে তাদেরকেও এড়িয়ে চলে, বলতে চায় না। এই ব্যাপারগুলোকে মানে এটার প্রতিকারটা কাদের বুঝে নিয়ে করা দরকার, কাদের এগিয়ে আসা দরকার, কিছু হয়তো এখন এই পর্যায়টার মধ্যে দিয়ে যাচ্ছেও বলতে পারছে না, তো আমাকে আগ বাড়িয়ে গিয়ে সমস্যাটা জানতে হবে এবং তাকে একটা রাস্তা দেখাতে হবে, এটা কাদের করাটা উপযুক্ত বলে মনে হয়? করাটা উপযুক্ত হচ্ছে প্রথমত অভিভাবকদের। আচ্ছা, সমস্যাটা তারা বলতে পারছে না ঠিকই, কিন্তু সমস্যা তো বলবো না, আমি আবারই বলি পরিবর্তন। কিছু পরিবর্তন কিন্তু মা বাবা অবশ্যই লক্ষ্য করে থাকবে, যে একটা ছেলে ক্লাস 5 পর্যন্ত ভালো রেজাল্ট করছে, বা ভালো খেলাধুলো করছে, ভালো ছবি আঁকছে, যাই হোক কিছু তো একটা সে করে। এবার হঠাৎ করে দেখা গেল মোটামুটি যে 10 থেকে 19 বছর বলছে, মানে 6-7 থেকে তার হয় পড়াশোনার মানটা একটু খারাপ হচ্ছে, অথবা সে রোজ বিকেলে খেলতে যেত, এখন আর যেতে চাইছে না, বা সে খুব ভালো ছবি আঁকতো, অবসর সময় পেলে এখন আর করছে না, চুপচাপ মন মরা হয়ে বসে থাকছে। বাবা মার মধ্যে প্রথম প্রশ্ন আসতে হবে কেন এরকমটা করছে। এই প্রশ্নটা যদি বাবা মার মধ্যে আসে তবেই কিন্তু তার প্রতিকার হবে। এই প্রশ্নটা যদি বাবা মার মধ্যে না আসে, তার প্রতিকার কোনোদিন মানে অতি বড় ডাক্তার এসেও করতে পারবে না, কারণ প্রশ্নটা আসা আগে জরুরি। আমাদের কি হয়, মানে শরীরে তো আমাদের জ্বর হলো, টেম্পারেচার উঠলো, থার্মোমিটার দিয়ে দেখলাম, কারোর পেটের গন্ডগোল হলে তার বমি হবে বা কিছু হবে। মনের অসুখের তো কোনো লক্ষণ নেই, বাইরে থেকে বোঝা যাবে, লক্ষণ নেই। লক্ষণ যতক্ষণে আসবে ততক্ষণ শিকড় বহুদূর গড়িয়ে গেছে। তাহলে মনের অসুখের আগেই আমাকে ধরতে হবে মনের পরিবর্তন। আজকে ভাবুন তো, আমাকে যদি আমার বাচ্চা এসে বলে মা আজকে আমার শরীরটা একটু খারাপ লাগছে, আজকে আমি স্কুল যাবো না, আমি মেনে নেবো। কিন্তু আমাকে যদি এসে বলে মা আমার আজকে মনটা ভালো নেই, আমার ঠিক ভালো লাগছে না যেতে, আমি উল্টে ধমক দেবো যে বায়না করছিস, পড়া করিস নি, তাই জন্য যাবি না। কিন্তু বুঝতে হবে যে মন ভালো না থাকাটাও কিন্তু একটা অসুবিধা। মন ভালো না থাকলে কিন্তু সে কাজটা করতে পারবে না। তাহলে প্রতিকারটা আসবে প্রথম বাবা মার তরফ থেকে। বাবা মা যদি বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তার থেকে বের করতে পারে, তাকে তো ডাইরেক্ট কোশ্চেন করা যাবে না যে কেন তুমি এটা করছো বা কি হয়েছে, কেন কোনোভাবে যদি কায়দা করে জানতে পারলো তো ভালো কথা, না পারলে স্কুল টিচার তার পরবর্তীতেই হচ্ছে, কারণ সেকেন্ড হোম আমরা স্কুলকে বলবো, তাহলে স্কুল টিচার তার সঙ্গে আমি আলোচনা করতে পারি। বন্ধু বান্ধব কাদের সঙ্গে মেশে তাদের সঙ্গে আমি আলোচনা করতে পারি।
সবগুলো জায়গা থেকে যদি আমি ফেলিওর হই, তখন আমাকে অবশ্যই একজন প্রফেশনালের শরণাপন্ন হতে হবে। সে প্রফেশনাল হলেন যে কোনো রকমের মনোবিদ। এখানে একটা সমস্যা আছে যে মনোবিদের কাছে যাওয়া মানে হচ্ছে তাহলে তো আমার ছেলেকে পাগল বলবে, অমুক বাড়ির অমুক লোক দেখবে যে আমি ছেলেকে নিয়ে মনোবিদের কাছে যাচ্ছি, তাহলে তো আমাকে মাথার গন্ডগোল বলবে। তা আমাদের এই একটা সামাজিক একটা মানে ব্যাধি। কিন্তু জ্বর হয়তো করে আমরা বলি না যে জ্বরটা ডাক্তারকে অমুকজন দেখবে, আমরা কি ভাবি না। তো এই জায়গাটা থেকে কিন্তু আমাদের বাবা মাদেরকেই বেরোতে হবে যে জ্বর হলে যখন আমি তাকে 2 মিনিট ওয়েট করি না, যখন আমি দেখছি একদিনে জ্বর সারলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, তাহলে কিন্তু আমার বাচ্চার যখন মন ভালো নেই, এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে আমাকে কিন্তু একটু পরামর্শ নিতে হবে। আচ্ছা, এই সামাজিকতার কথা যেটা বললেন, এটা তো সমাজে হামেশাই দেখা যায়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে আবার বেশি সমস্যার সম্মুখীন হতে হয় ছেলেদের তুলনায় আর কি। এক্ষেত্রে মেয়েদের এই সময় যে পরিবর্তনগুলো আছে সেগুলো নিয়ে বাস্তব কিছু সমস্যা কি ধরনের হয় সেগুলো যদি বলেন। এটা তো নিঃসন্দেহে করা উচিত নয়, মানে বরং যদি কোনো সমস্যা থেকে থাকে সামাজিকভাবে তার পাশে দাঁড়ানো দরকার। এবার সেটা আমাদের সমাজে হয়ে ওঠে না, সবার একই মানসিকতা নয়। মেয়েদের বিশেষ করে কি ধরনের সমস্যাগুলো হয় এই ক্ষেত্রে, এবং তাকে সামাজিকভাবে কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়? মেয়েদের সমস্যা বলতে প্রথমে এই বয়সে এসে ওরা যেটা হঠাৎ করে অনুভব করে যে ছোট থেকে যেরকম ভাবে বড় হয়ে উঠছিল বা খেলাধুলো করছিল এদের সঙ্গে, প্রথমে সেখানে একটা বাধা এলো, তুই আর কিন্তু আর বেশি ওদের সঙ্গে মিশবি না। মানে হয়তো সে ছোট থেকে তো ছেলেদের সঙ্গে ছেলে মেয়ের তো বিভেদটা থাকে না, আর সেটা গ্রাম শহর নির্বিশেষে। তো হঠাৎ করে তাকে বলা হলো যে তুই ওদের সঙ্গে মিশবি না আর বেশি, তুই না সন্ধ্যে করে থাকবি না বাইরে, তুই কিন্তু চলে আসবি, স্কুল শেষ হলে আর ছোটাছুটি করে যাবি না বাগানে, এদিকে ওদিক ছুটে বেড়াবি না নদীর ধারে, তুই কিন্তু বাড়ি আসিস। তো ওর মধ্যে হঠাৎ করে একটা বিশাল রকমের প্রশ্ন আসতে আরম্ভ করবে যে আমাকেই কেন এরকম বলা হচ্ছে, কই আমার সঙ্গে যে পাড়ার ছোট ওরা যাচ্ছে, কই ওদেরকে তোর মা বারণ করছে না। এবার এই বারণ করছে না তো বুঝতে পারছে না যে কেন করছে না। তো এইখান থেকে ওর মধ্যে একটা চাপটা কিভাবে এফেক্ট করবে না, প্রথমে মায়ের সঙ্গে দ্বন্দ্ব লাগবে, মা তুমি একটু বেশি বেশি করছো, তুমি কেন আমাকে এরকম বলছো, কই ওদের মা তো বলে না। মা ওটা বুঝিয়ে উঠতে পারেন না যে কেন বলছি, তো সেটা ওরকম ভাবে না বলে হয় আমি তাকে বারণ তো অবশ্যই করবো, কারণ আমার বাচ্চার সেফটি আমাকেই দেখতে হবে, তো বারণটা তাকে একটু বুঝিয়ে করতে হবে। এটা গেল 1 নম্বর কথা। 2 নম্বর সমস্যা আসছে যে বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে পরিবর্তন আসছে, তাদের পিরিয়ড স্টার্ট হচ্ছে, তাদের আরো নানা রকম সমস্যা, এগুলো যে কোনটা সমস্যা কোনটা সমস্যা না এটাও বুঝে উঠতে পারে না, যে কোনটা নিয়ে আমি মাকে বলবো যে মা আমার এটা অসুবিধা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে চলো, এবং কোনটা বলবো না। তো এই বিষয়টাও একটুখানি আমাদের মানে অভিভাবকদের, বিশেষত মাদেরকে একটু এগিয়ে আসতে হবে যে বাবা দেখ এইগুলো হয়, এটা কিন্তু স্বাভাবিক, এটা যদি না হয় তুই সেটাও আমাকে বলবি, আবার যদি অন্যরকম তুই কিছু লক্ষ্য করিস সেটাও তুই আমাকে বলবি। এই উইন্ডোটা খুলে রাখতে হবে, এই উইন্ডোটা না রাখলে মুশকিল। আচ্ছা, আপনার আগের উত্তরে স্কুলের প্রসঙ্গে এলো, এবার সেই সূত্রে ঢুকি আর কি। স্কুলে কিছুদিন আগে থেকেই জীবনশৈলী বলে একটা বিষয়কে এখানে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার প্রয়াস চলছে। এবার সেটা নিয়ে যথারীতি নানা রকম বিতর্ক চলছে, হয়তো আমাদের সমাজে চলছে, পাশ্চাত্যে এগুলো হয়তো চলে না, বা আমরা এখান থেকে যতটুকু উপলব্ধি করছি সেটা নাও হতে পারে। আমরা তো শুধু হয়তো মিডিয়ার খবরটাই চোখ রাখছি, মানে আসলে সেখানকার গোটা সমাজটাকে আমরা দেখতে পাচ্ছি না, সেটা একটা ব্যাপার হতে পারে। যাই হোক, এবার আমাদের এখানে যে বিতর্কটা চলছে যে স্কুল লেভেলেই শিক্ষাটা অন্তর্ভুক্ত করা উচিত নয়, আবার কিছুজন বলছেন না এটা এই বয়স থেকেই শেখানোটা দরকার যাতে পরবর্তীকালে কোনো সমস্যা না হয়। আমি বলবো একজন প্রকৃত চিকিৎসক হিসেবে আর কি, বা একজন মানুষ হিসেবে আমি কোনো রাজনৈতিক তর্কাতর্কিতে যেতে চাইছি না। প্রকৃতপক্ষে কোনটা জরুরি বলে মনে হয়? সত্যিই কি এই বয়স থেকে এই শিক্ষাটা দরকার আছে, নাকি এটা না দিলেও চলে? না, দরকার অবশ্যই আছে, কারণ ওই যে বললাম সেকেন্ড হোম, আমি বারবার অভিভাবকের ওপর যে দায়িত্বটা ফেলে দিচ্ছি। ভাবতে হবে একটা বাচ্চা সকাল 10টায় যদি সে স্কুলের জন্য বেরোয়, বাড়ি ফিরছে 4টের সময়, তার 10টা থেকে 4টে 6 ঘন্টা সে বাড়ির বাইরে থাকছে। বাড়ির ভেতরে কতক্ষণ থাকছে মা বাবার সঙ্গে, 4টের সময় ফিরে এসে সে কিন্তু খেলতে যাচ্ছে বা পড়তে যাচ্ছে। বাড়িতে তার মায়ের সঙ্গে আবার দেখা হচ্ছে রাত 8টার পরে, 8টা থেকে 10টার সময় সে। এবং আরো একটা বড় ব্যাপার, বাড়িতে যে সময়টা থাকছে তো অল্প সময়, সেই সময়টা হচ্ছে গুটিয়ে থাকে হয়তো সব
কাজটা মা বাবার সামনে করেন করতে পারছে না। স্কুলে এই জীবনশৈলী শিক্ষা বলি বা এই যে বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষা, এই বিষয়টা যোগ করা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে একটি উদ্যোগও হয়েছে। উদ্যোগটা কেমন, এই বিষয়টা হয়তো পরীক্ষা হবে না, কিন্তু বিভিন্ন মডিউলে ভাগ করে ওদের ওয়ার্কশপ বলবো না, ক্লাসই বলবো। প্রত্যেক স্কুলে 2 জন করে নোডাল টিচার, প্রেফারেবলি একজন ফিমেল টিচার, একজন মেল টিচার, তাদেরকে নিয়ে ব্লক লেভেলে এবং মিউনিসিপ্যালিটি লেভেলে এটা নিয়ে একটা ট্রেনিং হয়ে গেছে। প্রোগ্রামটার নাম হচ্ছে স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস প্রোগ্রাম, মানে স্কুলের স্বাস্থ্য এবং ওয়েলনেস মানে ভালো থাকা, সুস্বাস্থ্যের ব্যাপার। এই প্রোগ্রামে শুধু যে বয়ঃসন্ধিকালীন সমস্যা আছে তা নয়, তার পার্সোনাল হাইজিন কিভাবে মেনটেন করবে, ডোমেস্টিক ভায়োলেন্সে শুধুমাত্র গৃহবধূদের ওপর হয় তা তো না, একদম বাড়িতে বাচ্চাদের ওপরও হয় ডোমেস্টিক ভায়োলেন্স। তারপর ইন্টারনেটের কুফল কিভাবে আমাদেরকে বিপথে চালিত করছে, সাবস্টেন্স অ্যাবিউস মানে ধূমপান, মাদকজাত দ্রব্য, এগুলো কিভাবে এফেক্ট করছে। এরকম মোট 8টা মডিউলে এরকম এই বিষয়টা নিয়ে একটা সারা বছর ধরে একদম 6 থেকে 12 পর্যন্ত, মানে বয়সটা দেখুন সেই একই জায়গায় 10 থেকে 19 বা 12 থেকে 18 থেকে আটকে যাচ্ছে, মানে ওই বয়সটাকে কভার করে উইকলি ক্লাস প্ল্যান করা হবে। টিচাররা ক্লাস নেবেন, ক্লাস থেকে কি আউটকাম আসছে। যখন আমি একটা বিষয় পড়ালাম, ছাত্রছাত্রীদের কোশ্চেন আসবে, খুব স্বাভাবিকভাবে কোশ্চেনগুলো সবার সামনে করতে পারবে না, তার জন্য কমপ্লেন বক্স করা হবে। প্রত্যেক ক্লাসে কমপ্লেন বক্স থাকবে, সেখানে কেউ নাম লিখবে না, আমার সমস্যা আমি লিখে ড্রপ করে দেবো। সেই কমপ্লেন বক্স সপ্তাহে একদিন খোলা হবে, সমস্যা এই সমস্যা এসেছে, এর এই সমাধান। তাই কি আমার প্রশ্ন আমিও জানলাম, আবার আপনার হয়তো প্রশ্নটা মনে ছিল বলেননি, আপনিও অন্যজন শুনতে পেল। এরকম একটা পরিকল্পনা করা হয়েছে এবং তার মানে প্রথম দফার ট্রেনিংও কমপ্লিট হয়ে গেছে টিচারদের। এখন একটা যে কোনো প্রকল্প নতুন আসতে গেলে তো একটু সময় লাগে। আশা করছি যে এই প্রকল্পটা যখন পুরোপুরিভাবে মানে কার্যকারিতা পাবে, তখন এই সমস্যাগুলো অনেকটা কমে আসবে। আচ্ছা, এটা আগে একবার বললাম, একটা প্রশ্ন আমি আরো জোর দিয়ে বলতে চাইছি এই জায়গাটা, যে এই সময় একটা ছেলে বা মেয়ের কি কি সমস্যা আসতে পারে এবং সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাটা যদি আরো একটু ভালোভাবে আপনি বুঝিয়ে বলেন দর্শকদের জন্য। হ্যাঁ, এটা আমাদের সবারই জানা দরকার, যে সময় সমস্যা আসছে বা পরিবর্তনজনিত সমস্যা আসছে, কেন আসছে। একটা পয়েন্ট আমি আগে আলোচনা করলাম, যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, ক্রাইসিস, যে আমি কি, আমি ছোট না আমি বড়, এইরকম দ্বন্দ্ব ওদের মধ্যে না আরো কাজ করে। কেমন না, এতদিনও বাবা মার কথা শুনে চলতো, এখন কিছু বন্ধু বান্ধব হয়েছে, তাদের কাছ থেকে অনেক রকম আকর্ষণীয় কিছু তথ্য পাওয়া যাচ্ছে বা কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, অনেক কিছু হতে পারে। কেউ হয়তো একটা ভালো সাইকেল নিয়ে এলো, সেটাও একটা আকর্ষণ, আবার কেউ একটা ভালো ড্রেস পরলো, সেটাও একটা আকর্ষণ। কিন্তু আমার বাবা মা কোনো কারণে আমাকে সাইকেলটা কিনে দেয়নি বা ড্রেসটাও দেয়নি, তো এই জায়গায় একটা বাবা মা না বন্ধু, কোনটাকে আমি প্রায়োরিটি দেবো, এটা একটা দ্বন্দ্ব। 3 নম্বর দ্বন্দ্ব হচ্ছে যে ওই পড়াশুনো, এই যে বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, এই সময় তো একটি মেয়ে আঁকতে ভালোবাসে বা একটি মেয়ে নাচ করতে ভালোবাসে, বা একটি ছেলে ফুটবল খেলতে ভালোবাসে, তাকে হঠাৎ করে বললো যে না এই সময় দিয়ে খেলাধুলোগুলো এখন বন্ধ রাখ, সামনে পরীক্ষা আছে, এটা একটা দ্বন্দ্ব। তো সমস্যা সৃষ্টি হওয়ার মূল কারণ হচ্ছে বিভিন্ন রকমের কনফ্লিক্ট বা দ্বন্দ্ব। দ্বন্দ্বগুলোকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, দ্বন্দ্বগুলোকে প্রথমে একটা অ্যাংজাইটির মধ্যে নিয়ে যাচ্ছে, একটা উদ্বেগ। উদ্বেগটা কেমন না, সবটাতেই আমাকে এই ছোট বলছে, এই বড় বলছে, দূর বাবা ভালো লাগে না, ঠিক করে নিজেরাই বুঝতে পারে না কি বলবে, এটা একটা হলো। 2 নম্বর হচ্ছে আমি তো নাচটাই বেশি ভালো করি, আমি কেন পড়াশোনার উপরে তো জোর দিচ্ছে, এখন যদি বলে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে, সেটা কি করে সম্ভব, এটা একটা অ্যাংজাইটি। এই নানা রকমের অ্যাংজাইটিগুলো আস্তে আস্তে ওর মধ্যে একটা ডিপ্রেশন আসবে। প্রত্যেকটা কিন্তু মানসিক রোগ হিসেবে যদি আমি অ্যাংজাইটি, ডিপ্রেশন আলাদা আলাদা আলোচনা করি, একটা আলোচনায় আমার ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, কিন্তু সেটা তো সম্ভব নয়। শুধুমাত্র বুঝতে পারার জন্য যে এই জিনিসগুলো আমার বাচ্চার মধ্যে হচ্ছে কিনা। অ্যাংজাইটির বহিঃপ্রকাশ কিভাবে হবে না, বাচ্চা ঠিক মতন খাবে না, ঘুমোবে না, আমরা সেটাকে অনেক সময় বদমাইশি করছিস, বায়না করছিস বলে ছেড়ে দিই, কিন্তু না, ভাবতে হবে। একটা বাচ্চা দিনের পর দিন বায়না করতে পারে না, ও যদি দেখি আমি 1 সপ্তাহ টানা একই রকম করছে, তাহলে তোমাকে ভাবতে হবে যে কিছু নিশ্চয়ই পিছনে একটা আছে, আমাকে তার সঙ্গে কথা বলতে হবে।
ডিপ্রেশন, যে বাচ্চাটা রোজ দিন স্কুল থেকে এসে ব্যাগ নিয়ে মানে দৌড়াতো, সে দেখছি স্কুল থেকে এসে জামা কাপড় ছেড়ে গুটিয়ে যাচ্ছে। বা যে মেয়েটা এসে রোজ দিন একটা করে গল্পের বই পরের পাতাটা পড়ার জন্য মুখিয়ে থাকতো, শেয়ার করছে না, তার গল্পের বই ধুলো পড়ে যাচ্ছে। কেন হচ্ছে? এটা গেল অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো তো আসবে। এগুলো থেকেই পরে পরে আসবে বিহেভিয়ারাল ডিসঅর্ডার, যেটা হচ্ছে একটা বড় সড়ো টার্ম, তার পরিসরও অনেক বেশি, কিন্তু খুব ছোট করে বলতে গেলে তার কিছু ব্যবহারে কিছু রকম পরিবর্তন আসবে। যেগুলো বললাম সেগুলোই কিছুটা তার লক্ষণ। তো এই ছোট ছোট জিনিসগুলো না আমাদেরকে খুব সূক্ষ্মভাবে মানে নজর দিতে হবে। কে নজর দেবে? বাবা মা তো বটেই, স্কুলের টিচাররাও কিছুটা নজরে আসবে। কারণ যে মেয়েটা বা ছেলেটা পড়াশোনায় ভালো করতেছে, হঠাৎ করে একটা ক্লাস টেস্টের নম্বরটা কেন কম পেয়ে গেল? ওটা তো হওয়ার কথা না। ও তো আমার প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করেছে, তাহলে কেন হলো? এরকম ছোট 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 বিষয় দিয়ে কিন্তু আমরা যাচ্ছে, সেটাকে লক্ষ্য রাখতে কিছু যদি মানে আমি স্বাস্থ্যের সংজ্ঞায় যদি যাই, স্বাস্থ্যের সংজ্ঞা কিন্তু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কিন্তু বলছে যে শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক ভাবে ভালো থাকা, শুধুমাত্র রোগের উপস্থিতি নেই মানেই স্বাস্থ্য নয়, তাকে ভালো থাকতে হবে। তাহলে আমার স্বাভাবিকের থেকে সরে গেছি মানেই কিন্তু আমাকে ভাবতে হবে সেখানে অস্বাভাবিক কিছু আছে। সেটাকে শুধুমাত্র বায়না করছে বা কিছু বলছে বলে কিন্তু ছেড়ে দিলে চলবে না। বা একটু বকাচকা করলাম, কখন থেকে খেতে দিয়েছি, এখনো তো খেতে আসার টাইম হলো না, না, একবার যান কাছে। সে কি করছে, অন্ধকার ঘরে কেন বসে আছে, সে হঠাৎ করে একটু জানতে হবে, একটু ভাবতে হবে, মনের কাছাকাছি যেতে হবে, মনের কাছাকাছি যেতে সেই দায়িত্বটা কাছের লোককে আগে নিতে হবে। কাছের লোক যদি কোনো কারণে না পারে, তখন তাকে সাহায্য নিতে হবে। প্রতিকারটা আমি এর সঙ্গেই দিয়ে দিচ্ছি, মানে বলার চেষ্টা করছি। প্রতিকার তো অবশ্যই, সব প্রতিকার প্রথম হচ্ছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতো আমি বলবো, প্রথম প্রতিকার আমাকে বাড়ি থেকেই করার চেষ্টা করতে হবে। আমি তার সঙ্গে আগে কথা বলি। আমি মা, আমি আমার বাচ্চাকে ভালো বুঝবো, আমি জানি ও এই সময় এটা করে, এই সময় এটা খায়, তাকে তার প্রিয় আইসক্রিমটা দিলেও সে খেতে চাইছে না, বলছে ভালো লাগছে না, এটা কেন হলো, আমাকে আগে ভাবতে হবে। যদি আমি দেখলাম আমি পারছি না, আমি সাহায্য নেব। কার সাহায্য নেব? আমাকে স্কুল, বন্ধু, এগুলো তো রয়েছে। তারপরে আসছে প্রফেশনাল হেল্প। প্রফেশনাল হেল্প মানে কাউন্সিলিং। আর এর সঙ্গে সঙ্গে একজন হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে আমি বলবো যে আমরা হোমিওপ্যাথিতে না মন আর শরীরকে কখনো আলাদা করে দেখি না। দেখবেন অনেকের একটা ধারণা আছে যে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেই অনেকক্ষণ টাইম লেগে যায়, অনেক কিছু জিজ্ঞেস করবে। আসলে একটা জ্বর হলেও তারা জিজ্ঞেস করে যে জ্বরের সময় আপনার কি খেতে ভালো লাগছে। আপনি জ্বরের চাদর মুড়ি নিলেন, বা আরেকজন হয়তো জোরে ফ্যান চালিয়ে শুরু করবে, এগুলো কিন্তু সবটাই কিন্তু সেই মনের সঙ্গে রিলেটেড। তাহলে হোমিওপ্যাথি চিকিৎসা তো মন ছাড়া কখনোই হয় না। মানসিক লক্ষণ বা মেন্টাল সিমটমস হোমিওপ্যাথি একটা মানে মেন পিলার। তো যদি কোনো ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায়, সেটা হতে পারে। কোনো মনোবিদের পরামর্শ নেওয়া যেতে পারে কাউন্সিলিং এর জন্য। মানে মোট কথা হলো, আমাকে এর থেকে বেরোনোর জন্য আমাকে রাস্তা খুঁজে বের করতে হবে, যে রাস্তাটা আমার পক্ষে সহজলভ্য হবে। হ্যাঁ, আমি এবার 10 টাকা টোটো ভাড়া দিয়ে যাবো, নাকি আমি পায়ে হেঁটেই চলে যাবো, সেটা তো আমি আমার ডিস্টেন্সের উপর নির্ভর করছি। কিন্তু বেরোতে হবে, বা আমার বাচ্চাকেও বের করে আনতে হবে। কারণ এই বয়স সন্ধিকালের যে বাচ্চারা, এরা হচ্ছে আমাদের আগামীর ভবিষ্যৎ। এখানে যদি ওরা একটা কোনোভাবে খারাপ থাকে, বা এই খারাপ লাগাটা ওরা বয়ে নিয়ে যায়, ওদের তো ভবিষ্যৎ নষ্ট হবে, আমাদেরও ভবিষ্যৎ নষ্ট হবে। তার জন্য আমাদের এই মানে সমস্যাটাকে গোড়া থেকেই আমাদের নির্মূল করার জন্য, সমস্যা শুরুর দিন থেকে আমাদের চেষ্টা করতে হবে সমস্যাটা এগোতে না হয়। আচ্ছা, হোমিওপ্যাথি বা মনোবিদের কথা যেটা বললেন, এই ক্ষেত্রে জানতে চাইবো যে সমস্যাটা কি শুধুমাত্র আলাপ আলোচনার মাধ্যমে কেটে যেতে পারে, না অনেক ক্ষেত্রে কোনো মেডিসিন মানে বাইরে থেকে ওষুধ প্রয়োগেরও প্রয়োজন পড়তে পারে এই ক্ষেত্রে? হ্যাঁ, সেটা হচ্ছে সমস্যার গভীরতা থেকে নির্ভর করবে। আচ্ছা, প্রাথমিক ওষুধ দিক বা না দিক, কাউন্সিলিং বা আলাপ আলোচনা কিন্তু চলতেই থাকে। সেটা যদি কোনো রকম মনোবিদ বা মনোবিশেষজ্ঞ কোনো ওষুধপত্র দেন, বা হোমিওপ্যাথি ডাক্তার কোনো ওষুধপত্র দেন, তার সঙ্গেও কাউন্সিলিং চলবে। আর ওষুধ না থাকলেও কাউন্সিলিং তো চলবেই। কারণ ওর ভিতরে যে জ্বরটা বেঁধেছে, বা যে একটা ঝড়, সেটা চাপা পড়া অবস্থায় রয়েছে, সেই ঝড়টাকে বেরোতে দিতে হবে। তার উপর আমি ওষুধ দিয়ে কিন্তু তাকে আমি থামাতে পারবো। মানে আগে সমস্যাটা বোঝার চেষ্টা করতে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। অনেকের একটা ধারণা থাকে, অনেকে দেখবেন এই জন্য অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যেতে চান না, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যান।
মানে আমি শুধু এই ক্ষেত্রে বলছি না, যে কোনো রোগের ক্ষেত্রে একটা ধারণা কাজ করে যে হোমিওপ্যাথি ওষুধে হয়তো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বা কম। এটা কি, এই ধারণাটা কি ঠিক? না, ঠিক নয়। কারণ হোমিওপ্যাথি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নেই একেবারেই তা নয়। হোমিওপ্যাথি ওষুধের মধ্যেও পার্শ্ব প্রতিক্রিয়া আছে। কারণ হোমিওপ্যাথি ওষুধ কখনোই মানে একজন ট্রু হোমিওপ্যাথ যারা হন তারা কিন্তু কখনোই একসঙ্গে দুটো ওষুধ দেওয়া বা একজন একটা খেতে খেতে, আমাদের বাড়িতে তো সবারই ওষুধ থাকে, কিছু নার্স ভূমিকা, কিছু কারণে যে আমাদের বাড়িতে আমরা রেখে থাকি আর্নিকা এটা ওটা। তো আমরা কিন্তু প্রথমে যখন কোনো পেশেন্ট আসে আমরা কিন্তু বলে দিই যে এই ওষুধটা চলাকালীন না ওষুধটা খাবেন না, কারণ ওষুধের মধ্যে কিছু ইন্টারকানেকশন থাকে। আচ্ছা। পার্শ্ব প্রতিক্রিয়াটা সেইভাবে একটা অ্যালোপ্যাথি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেরকম হবে, কোন ওষুধে হয়তো ঘুম ঘুম পায়, কোন ওষুধে হয়তো একটুখানি পেটের প্রবলেম হয়, এরকম থাকে। তো হোমিওপ্যাথি ওষুধের সেরকম না হলেও ওষুধের মধ্যে ইন্টারকানেকশন আছে। এটা খেলে ওটা চলবে না, এটার জন্য এটা হবে, কিছু থাকে। তো পার্শ্ব প্রতিক্রিয়া নেই একেবারেই আমি বলবো না, পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যে কারণের জন্যই কোনো ওষুধই, হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক, একটা র্যান্টাকেও যেমন বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, সেরকম একটা কার্বোভেজও একটা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। মানে এটা চিকিৎসক হিসেবে আমার পরামর্শ। আচ্ছা, অনেকটাই আলোচনা হলো, আপনারা শুনলেন। এবার এই সংক্রান্ত আর একটা প্রশ্ন, গ্রামাঞ্চলের দিকে আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম, গ্রামাঞ্চলের দিকে এটা একটা খুব বড় সমস্যা। মানে শহরের দিকের ছেলেমেয়েরা, আমি বলতে চাইছি না যে গ্রাম পিছিয়ে পড়েছে, শহর উন্নত, আমি সেই দ্বন্দ্বে যাচ্ছি না, তবু স্বাভাবিকভাবে দেখা যায় যে শহরের ছেলেমেয়েরা একটু স্মার্ট, তুলনামূলকভাবে দেখা যায় গ্রামের দিকে ছেলেমেয়েরা একটু মুখচোরা হয়, প্রকাশ করতে একটু সময় নেয় বা দ্বিধাদ্বন্দ্বটা একটু বেশি কাজ করে। এই ক্ষেত্রে কি ধরনের ভূমিকা গ্রহণ করা যেতে পারে? গ্রাম শহর, হ্যাঁ একদমই ঠিকই বলেছেন যে গ্রাম শহরকে বিভেদ করার ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ শহরের দিকে এক্সপোজারটা বেশি, ওরা অনেকটা বেশি, মানে ওদের পরিসরটা অনেক বেশি। গ্রামের দিকে তো হচ্ছে স্কুল যাচ্ছে, বাড়ি আসছে, তারপর হয়তো টিউশন যাচ্ছে, তো জন্য পরিসরটা কম থাকাতে হয়তো ওদের মানে বহিঃপ্রকাশ করার জায়গাটা কম। প্লাস গ্রামের দিকের মায়েরা হয়তো একটু বেশি ব্যস্ত থাকেন ঘরের কাজকর্মে, তো বাচ্চাকে ওরকম ভাবে, যতটা আমি বললাম যে খোঁজ নিন গিয়ে আরো 5টা মানুষের মধ্যে কতখানি বাচ্চাকে খোঁজ নেওয়া সম্ভব, সেটা একটা সত্যিই প্রশ্নের বিষয়। এবার কিন্তু একটু তো খেয়াল রাখতেই হবে, সবটা তো খেয়াল না রাখলে বাড়াবাড়ি হয়ে গেলে মুশকিল। তবে গ্রামের দিকে কাউন্সিলিং এর ব্যাপারে একটা রয়েছে, গ্রাম বলবো না, মানে আমি বিভিন্ন ব্লক হাসপাতালগুলোতে অন্বেষা ক্লিনিক বলে একটি ক্লিনিক আছে। সেখানে একজন করে কাউন্সিলর দিদিমণি থাকেন, লেডি কাউন্সিলর, ব্লক লেডি কাউন্সিলর, বা কিছু কিছু জায়গায় মেল কাউন্সিলরও থাকে, যেটা আপনি বলছিলেন যে ছেলেরা সমস্যাটা কাকে গিয়ে বলবে। ন্যাচারালি তারা লেডি কাউন্সিলরকেও বলতে পারে, সে দুটোই কভার করে, কিন্তু মেল কাউন্সিলরও থাকে। তো সেসব জায়গায় কিন্তু, এবং প্রত্যেকটা স্কুলে স্কুলে গ্রাম শহর নির্বিশেষে স্কুল হেলথ প্রোগ্রাম বা স্কুল হেলথ চেক আপ একটা প্রোগ্রাম হয়। সেখানে হচ্ছে একজন মেল একজন ফিমেল ডাক্তারবাবু যান, স্কুলের প্রত্যেক ছেলে মেয়েকে একটা চেক আপ হয়, স্ক্রিনিং চেক আপ। চেক আপ মানে কি তাদের ব্লাড টেস্ট করা বা কিছু না, তাদের হাইট ওয়েট মেজারমেন্ট, তাদের সঙ্গে কিছু কথা বলা বা করে, কাউকে যদি ওরকম মনে হয় যে একটু ডেভিয়েশন আছে, মানে স্বাভাবিকের তুলনায় একটু আলাদা, তাকে কিন্তু তারা রেফার করে দিয়ে আসেন অন্বেষা দিদিমণির কাছে। আচ্ছা। এবং স্কুলকে সেটা জানিয়ে দিয়ে আসেন যে আপনার এই এই বাচ্চাকে আমরা রেফার করলাম, যাতে করে স্কুল একটু ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে পাঠায় বাড়ির লোককে করে। তার কিন্তু কাউন্সিলিংটা অনেক আগে শুরু হচ্ছে। আমি মানে বরঞ্চ আমি বলবো হয়তো শহরের তুলনায়ও তারা আগে সুযোগটা পেয়ে যাচ্ছে, কারণ একদম তাদের মানে সেই তাদের কাছে গিয়ে তাদের সমস্যাটা যেতে আসা হচ্ছে। আর স্কুলে সব থেকে বেশি ওরা খোলামেলা, বন্ধু বান্ধবদের হয়তো জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে ওই বাচ্চাটা কি এরকমই থাকে, তোরা বলে যে না না ম্যাডাম এরকম থাকে না, ও কিন্তু বাড়িতে কথাবার্তা বলে, স্কুলে সেরকম চুপ করে যাচ্ছে। তাহলে আপনাকে ভাবতে হবে যে কিছু একটা সমস্যা হচ্ছে। তো বলা যেতে পারে যে গ্রামের দিকেও সুযোগ সুবিধার দিক থেকে এই বিষয়টাতে অন্তত কোনো কমতি থাকছে না, তাদেরও কাউন্সেলিং এর সুযোগ। মানে সো কল্ড সাইকিয়াট্রিস্ট, মনোবিদ না হলেও কাউন্সিলরকে দিয়ে কিন্তু প্রাইমারি কাউন্সিলিংটা কিন্তু হয়ে যায়। আচ্ছা, আমরা অনেকক্ষণ আছি আলোচনার মধ্যে, আর দীর্ঘায়িত করবো না, এবার আপনার উপরে ছেড়ে দিচ্ছি। এই প্রশ্নের বাইরেও যদি আপনার কিছু বলার থাকে, মনে হয় কিছু বাদ দিয়ে থাকে, এটা বলা জরুরি, আপনি বলতে পারেন। না, প্রশ্নের বাইরে তো কখনো মানে এই আলোচনা শেষ হবার না, এটাই কোনো ব্যাপার। হ্যাঁ, কারণ বয়ঃসন্ধিকালের সমস্যাও শেষ হবার নয়, সমস্যাটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, সবার ক্ষেত্রে যে একরকম ভাবে বহিঃপ্রকাশ করবে তা নয়। তো পরিশেষে আমার একটাই কথা বলার, এটা মানে আমার অনুরোধ সমস্ত মা বাবার কাছে, সমস্ত টিচারদের কাছে, টিচাররাও বাবা মা,
আমার একটাই অনুরোধ যে বাচ্চাদের দিকে একটু লক্ষ্য রাখবেন মানে এই সময়টা খুব একটা সেন্সিটিভ বয়স। ওরা ভীষণ, বাচ্চা মানে একটা শিশু মানে আমরা মাটির তাল বলি, তো মাটির তালটা কিন্তু 10 বছরে উঠে গেছে মানে একটা মানে শক্ত মাটি হয়ে গেছে, একেবারেই নয়। বেশ সেন্সিটিভ জায়গা। আমরা যদি এই সময় ওদেরকে একটু যত্ন করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা একটা মাটির তালটাতে একটা ভালো মূর্তি করতে পারবো। আর যদি আমাদের একটু হাত নড়বড়ে হয়ে যায়, ভুল একটা পদক্ষেপ বা ভুল একটা সিদ্ধান্ত কিন্তু মাটির তালটাকে একদম মানে কাদা দিয়ে জল দিয়ে ধুয়ে যাবে। এই জায়গাটাতে যেন আমরা না যাই, আমাদের সবাইকেই সচেষ্ট থাকতে হবে। প্রথমটা আমাদের বাড়ি থেকেই শুরু করতে হবে। বাড়ির বাবা মা আছে, বাবা মা না পারলে তো অবশ্যই স্কুল, যেরকম পরপর ধাপগুলোতে যাচ্ছি। এবং তারপর হচ্ছে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, কোনো আমি বন্ধু বান্ধব কারা আছে আমার বাচ্চা, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো রকম খারাপ কিছু ভালো কিছু দুটোর জন্যই কিন্তু বন্ধুদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তা আমি শুধু বাচ্চার দিকে খেয়াল রাখলেই হবে না, বাচ্চার বন্ধু বান্ধব সম্পর্কে আমাকে একটুখানি খোঁজ খবর রাখতে হবে। কাদের সঙ্গে মিশছে, কি করছে সেগুলো তারা কাদের সঙ্গে মিশছে মানে ABCD শুধু না, এর অরিজিন কোথায়, বির বাড়ি থেকে কে আছে, আমাকে একটু বিষয় দেয়। মানে আমাকে আমার শত কাজ থাকলেও আমার মানে বাচ্চার ভবিষ্যৎ এবং নিজের এবং সমাজের ভবিষ্যতের জন্য আমাকে ওইটুকু সময় আমাকে ব্যয় করতে হবে, যাতে এই সময় তাদের কোনো ভুল পদক্ষেপ তাকে যেন বিপথে চালিত না করে এবং আমাদেরও কোনো ভুল পদক্ষেপ যেন ওদের উপর কোনো চাপ সৃষ্টি না করে। অযথা চাপ দেব না, তাদের সঙ্গে কথা বলে বন্ধুত্বপূর্ণ আলোচনা করে আমরা বোঝার চেষ্টা করব তার সমস্যাটা কোথায়। যদি আমি বুঝতে না পারি আমি সাহায্য নেব। এর মধ্যে কোথাও কোনো কুণ্ঠাবোধ রাখলে চলবে না, যে না এটা করবো না, লোকে কি বলবে। লোকে কিন্তু ছেলে মেয়েটা খারাপ হলেও বলবে, বেশি বলবে। তাহলে আমাকে তাকে ভালো করার জন্য দুটো কথা শুনেলেও আমাকে সহ্য করে নিতে হবে। তো এই জায়গাটা কথাটা তো বাড়ির লোককে বেশি শুনতে হয়, তো সেই মেন্টালি মানে স্ট্রেংথটা বাড়ির লোককে আনতে হবে, যে মানসিক শক্তি বাড়ির লোককে যোগাতে হবে, নিজেকে প্লাস তার সন্তান। তো আমরা যদি একটু সচেষ্ট হই, আমরা অবশ্যই এখন যারা বয়ঃসন্ধিকালে আছে বা ভবিষ্যতেও আসবে, যেটা চলে গেছে আমরা ফেরাতে পারবো না, বাট এখনো যারা রয়েছে এর ভবিষ্যতে যারা বয়ঃসন্ধিকালে যাচ্ছে তাদের কিন্তু আমরা সুন্দর ভবিষ্যৎ আমরা একটু সচেষ্ট হলে উপহার দিতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমরা একটা সুন্দর সমাজও গড়ে তুলতে পারবো। অনেক ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন আপনার ব্যস্ত সময়ের মধ্যে থেকে, আমরা এর জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে মানে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমারও অবশ্যই ধন্যবাদ জানানো উচিত সবাইকে। আমি চাইবো যারা ওপার থেকে শুনছেন তারা নিজেদের জীবনে যদি আমার এই কথাটার একটুখানিও, যদি আমার এই দীর্ঘ আলোচনা, হয়তো অনেক কথাই বলে ফেলেছি, কিছুটা কাজে লাগবে, কিছুটাও যদি কাজে লাগে তাহলে জানবো যে আমার এতক্ষণ সময় দেওয়া বা এই আলোচনাটা সবার জন্য কাজে লাগলো। ধন্যবাদ।